সন্ধ্যা ৭টার ফ্লাইটে উঠল নির্ভার। বিমানের ফার্স্ট ক্লাস কেবিনে শরীর এলিয়ে চোখ বন্ধ করল সে। আজ সে যাচ্ছে হয় কাউকে ছিনিয়ে আনতে, নয়তো কাউকে চিরতরে শেষ করে দিতে। তার জেদ চেপেছে, যে কোনো একটা করেই সে ছাড়বে। চোখ দুটো বন্ধ করে ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, আমি আসছি। নরক যন্ত্রণার জন্য রেডি থাক। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। নির্ভার বিরক্ত নিয়ে চোখ খুলল। স্ক্রিনে নামটা দেখেই তার জল শক্ত হয়ে গেল। রিসিভ করে কানে ধরতেই উপাস থেকে ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, আপনি এসেছেন। এই খবরটা তো গোপন রাখতে হবে। শুভ্র যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তার উপর ওর বিয়ের সময়। আপাতত কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তাড়াহুড়ো করলে আপনি জিততে পারবেন না। নির্ভার দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠল। হগামারা কথা বলবি না তো। আমি বাংলাদেশে প্রেম করতে যাচ্ছি না যে নাটক করব। কাউকে শান্তিতে বিশ্রাম নিতে দিতে যাচ্ছি। ওপাশ থেকে লোকটা কাপা কাপা গলায় বোঝানোর চেষ্টা করলো। স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ভুল পদক্ষেপ নিলে আপনি ধরা খেয়ে যাবেন। শুভ্রর পরিচয় তো জানেন। ও শান্ত বাঘের মতো। যখন শান্ত থাকে তখন লোকটাকে দেখাই যায় না, কিন্তু একবার খেপে গেলে পুরো শহর কেঁপে ওঠে। বড় সাহেব অনেক কষ্টে আপনাকে জেল থেকে বের করেছে, তাই ধৈর্য ধরে সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে। এত ঘ্যান ঘ্যান শুনে নির্ভারের চোখের মণি আগুনের মতো জ্বলে উঠল। সে অস্থিরভাবে নিজের চুলের ভেতর হাত চালিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। নির্ভার হিসিয়ে বলল, তোর সজ্জা আসতেছি তোর বাল কাটতে। বলেই সে ফোনটা আছাড় মারার মতো করে কেটে দিল। রাগে তার বুকের খাঁচা ওঠানামা করছে। ও ভয় পাবে। ওর মতো শিকারী বাঘের ভয় কিসের? পুরো পৃথিবী ওকে দেখে কাঁপে। এই ভাবনাটা তাকে আরো অস্থির করে তুলল। জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নির্ভার নিজের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। তার শিরাগুলো ফুলে উঠেছে। সে নিশ্চিত এবার শুভ্রের সব দম্ভ সে ধুলোয় মিশিয়ে দিবে। তো জামাই হবে আস্ত মোটা, পেট থাকবে ঠোলের মতন। হাঁটতে বের হলেই সবাই বলে, এই যে এইটা শুভ্রার মুটকা জামাই না। কথাটা বলেই মিহি তার কোমর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। শুভ্রা তার দিকে অগ্নি শর্মা দৃষ্টিতে তাকে দাঁতের দাঁত চেপে বলল, আর তোর জামাই হবে একদম টাকলা। রাস্তা দিয়ে হাঁটলে সবাই আঙ্গুল দেখিয়ে বলবে, ওই যে মিহির টাকলা জামাই। দেখ মাথাটা কেমন বাতির মতো চকচক করছে। স্টেজের এক কোণায় দাঁড়িয়ে মিহি আর শুভ্রা নিজেদের মধ্যে মিষ্টি ঝগড়ায় মেতে উঠেছে। পুরো অনুষ্ঠান বাড়ি তাদের হাসির শব্দে কাঁপছে। মিহি হঠাৎ শয়তানি হাসি দিয়ে শুভ্রাকে ধরতে দৌড় দিল। শুভ্রাও হাসতে হাসতে শাড়ির কুচি সামলে রাস্তার দিকে দৌড় শুরু করলো। ঠিক সেই মুহূর্তে চৌধুরীর বাড়ির দামি দামি গাড়িগুলো সারি সারি লাইনে এসে রিদিদের বাড়ির সামনে এসে থামল। ঈশান, রিফাত আর তুর্যের দল বল গাড়ি থেকে নেমে রাজকীয় ভঙ্গিতে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল। এদিকে শুভ্রা পেছন দিকে মিহির দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে আচমকা ঈশানের সঙ্গে ধাক্কা খেল। ঈশান হঠাৎ তাল সামলাতে না পেরে পেছনের দিকে ঠাস করে পড়ে গেল। আর শুভ্রাও গিয়ে ঈশানের বুকের উপর আছড়ে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কেউই বুঝে ওঠার সুযোগ পেল না। এক অপ্রস্তুত মুহূর্তে তাদের ঠোঁট একে অপরের সঙ্গে লেগে গেল। দুজনের শরীরেই যেন মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই বিস্মিত চোখে তাদের দিকে তাকিয়ে রইল। শুভ্রা কি ঘটেছে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি ঈশানের উপর থেকে উঠে শাড়ির কুচি ধরে প্রায় দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। পেছন থেকে রিফাত আর তুর্য হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। ওইদিকে ঈশানের কোমরে যে ব্যথাটা লেগেছে তা যেন তার পুরো পুরুষত্ব আর ইগোকে চুরমার করে দিয়েছে। সে মাটিতেই বসে কোমরে হাত দিয়ে কাতরাতে কাতরাতে আর্তনাদ করে উঠল। আহ, আমার কোমর, মনে হচ্ছে কোমরের হাড়টাই দুই টুকরো হয়ে গেছে। তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে বলল, ভালোই তো, ফ্রিতে একটা পুরনো সিনেমার সিন দেখে ফেললাম। রিফাতও হেসে কুটি কুটি অবস্থা। একদম ঠিক বলেছিস। কি সুন্দর এন্ট্রি ছিল দেখেছিস? শুভ্রা দৌড়ে এলো, গিয়ে সোজা ঈশানের ওপর পড়ল। তারপর এমন লজ্জা পেল যে দৌড়ে পালিয়ে গেল, একদম সিনেমার প্রথম দৃশ্যের নায়িকার মতো।
ঈশান বিরক্ত মুখে তাদের দিকে তাকালো। জানি না ওই শুভ্রা আমার সঙ্গে কিসের শত্রুতা, বিশেষ করে আমার কোমরের সঙ্গে। আমি নিশ্চিত ও মনে মনে শপথ নিয়েছে আমার কোমর একদিন না একদিন ভেঙে ছাড়বে। কথাটা বলতেই তুর্য আবার হো হো করে হেসে উঠল। কোমরটা এখনো ক্ষত আছে তো ভাই? চুপ করো। ঈশানের ধমক শুনে রিফাত আর তুর্য আরো জোরে জোরে হেসে উঠল। শেষ মুহূর্তে তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। ঈশান তার হাত ধরে উঠে দাঁড়ালো। শার্টে হালকা ধুলো লেগে গিয়েছিল। বিরক্ত মুখে ধুলো ঝেড়ে জামাটা ঠিক করলো সে। এরই মধ্যে বাড়ির সামনে অতিথিদের ভিড় আরো বেড়ে গেছে। চারপাশে উৎসব মুখরের পরিবেশ, আলো হাসি আর কোলাহলে মুখর পুরো জায়গা। তিনজন একসঙ্গে হাঁটতে হাঁটতে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের সামনে এসে দাঁড়াতেই তাদের চোখের সামনে ভেসে উঠল রঙিন সাজসজ্জায় মোড়া পুরো অনুষ্ঠান স্থল। চারপাশের ব্যস্ততা, আনন্দ আর উৎসবের আমেজে জমে উঠেছে পরিবেশ। ওইদিকে শুভ্রা লজ্জায় দৌড়ে রুমে ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতরটা যেন এখনো ধুকভুক করে চলছে। এক হাত বুকের উপর চেপে ধরে দ্রুত শ্বাস নিতে লাগলো সে। গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। কিছুক্ষণ আগের ঘটনাটা মনে পড়তেই বুকের ভেতর কেমন অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল। সব কিছু এত দ্রুত ঘটেছিল যে এখনো বিশ্বাসই হচ্ছে না। ভাবতেই সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। এদিকে রিদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শ্বাসটা শেষবারের মতো দেখে নিচ্ছিল। হঠাৎ শুভ্রাকে এভাবে হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকতে দেখে অবাক হয়ে তার দিকে এগিয়ে এলো। কি হয়েছে তোর? এভাবে কুকুরের মতো দৌড়ানি খাওয়া মানুষের মতো দৌড়ে আসলি কেন? শুভ্রা দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মুখের অস্ত্রতা লুকিয়ে জোর করে একটা হাসি এনে পড়ল। কিছু হয়নি রে, পরে বলবো। এখন চল, তোর জন্য হলুদ চলে এসেছে। হৃদি সন্দেহ ভরা চোখে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। কিছুক্ষণ পর পাখি, মিহি, শুভ্রা সহ আরও অনেক মেয়ে মিলে হৃদির মাথার উপর একটি ওড়না ধরল। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেই তারা ধীরে ধীরে হৃদিকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে গেল। এদিকে স্টেজের এক পাশে দাঁড়িয়ে ঈশান, তুর্য আর রিফাত আড্ডায় মশগুল ছিল। হঠাৎ ঈশানের চোখ গেল বাড়ির সদর দরজার দিকে। এক মুহূর্তেই তার চারপাশের সব শব্দ যেন দূরে মিলিয়ে গেল। ওড়নার নিচে মাথা নত করে হাঁটছে হৃদি, আর তার চারপাশের ওড়নার কণা ধরে হেঁটে আসছে এক ঝাঁক মেয়েরা। কিন্তু ঈশানের দৃষ্টি সেখানে আটকে রইল। তার চোখ গিয়ে থামল শুভ্রার উপর। হলুদ রঙের সবুজ পাড়ের শাড়িতে মেয়েটা যেন চারপাশের সব আলো নিজের দিকে টেনে নিয়েছে। সারা শরীরে লাল গাঁদা ফুলের গহনা, মাথার খোঁপায় ফুল, হাতে ফুলের চুড়ি, কোমরে ফুলের বেল্ট। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো হলুদ পরী ধীরে ধীরে হেঁটে আসছে। সন্ধ্যার আলো, চারপাশের সাজসজ্জা আর মানুষের ভিড়ের মাঝেও মেয়েটাকে আলাদা করে চোখে পড়ছে। ঈশান অজান্তেই স্থির হয়ে গেল। মুহূর্তের জন্য চারপাশের কোলাহল, মানুষের কথা, তুর্য, রিফাতের আড্ডা সব কিছু যেন ঝাপসা হয়ে গেল। শুধু স্পষ্ট হয়ে রইল হলুদ শাড়ি পরা এক চঞ্চল মেয়ের অবয়ব। ঈশান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠিক সেই মুহূর্তেই শুভ্রার চোখ গিয়ে পড়ল ঈশানের দিকে। দূর থেকে ঈশানকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। লজ্জায় তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল সে। আজকাল কেন জানি ঈশানের সামনে এলেই তার ভেতরটা এলোমেলো হয়ে যায়। হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত চলতে শুরু করে, হাত পা ঠান্ডা হয়ে আসে। আর হবেই না বা কেন? শুভ্রা বুঝে গেছে সে আর স্বাভাবিক নেই। কবে, কখন, কিভাবে সে জানে না। শুধু জানে অজান্তেই ঈশান নামের মানুষটার প্রতি তার হৃদয়ে গভীর এক অনুভূতির জন্ম নিয়েছে। এমন এক অনুভূতি যার নাম ভালোবাসা। হৃদিকে স্টেজের মাঝখানে বসানো হলো। চারপাশে উচ্ছ্বাসে মেতে উঠেছে সবাই। বক্সে উচ্চস্বরে গান বাজছে। তরুণ তরুণীদের হাসি চিৎকারে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠেছে। শুভ্রা হঠাৎ তুর্য আর রিফাতের বাবা মাকে দেখতে পেয়ে তাদের দিকে এগিয়ে গেল। মিষ্টি হেসে সালাম দিতেই সবাই স্নেহভরা হাসিতে সালামের জবাব দিল। তুর্যের মা শুভ্রার থুতনি আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো মা। এই ছোটবেলায় দেখেছিলাম তোমাকে। শুভ্রা লাজুক হেসে মাথা নিচু করল। তুর্যের মা এবার নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমি কি মিথ্যা বলেছি তুর্যের বাবা? দেখেন না মেয়েটা কত বড় হয়ে গেছে।
আর দেখতে তো একেবারে পরীর মতো হয়েছে। তুর্যের বাবা মৃদু হেসে বললেন, আরে মেয়েরা তো চোখের পলকেই বড় হয়ে যায়, বুঝতে সময় লাগে না। কথাটা শুনে সবাই হেসে উঠল। শুভ্রাও মুচকি হেসে আবার স্টেজের দিকে রিদির পাশে বসলো। এদিকে তুর্যের মা শুভ্রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচু স্বরে বললেন, শুনুন, একটা কথা বলবো। বলো। আমরা তো তুর্যের বিয়ের কথা ভাবছি, তাই বলছিলাম বাইরে মেয়ে খুঁজতে যাবো কেন? শুভ্রার সঙ্গে তুর্যের বিয়ের কথা বলি না। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, ছেলের বউ হিসেবে একদম পারফেক্ট, আর দুজনকে মানাবেও দারুণ। কথাটা শুনে তুর্যের বাবা হেসে ফেললেন। তোমাকে একটা সারপ্রাইজ দিই। কি সারপ্রাইজ? তুজ আর শুভ্রার বিয়ের কথা আমি আজ থেকে 2 বছর আগে ঠিক করে রেখেছি। তুর্যের মা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেললেন। বলেন কি? হ্যাঁ, এই ব্যাপারটা শুধু আমি আর সোহান চৌধুরী জানে, আর কেউ না। কিন্তু কবে, কিভাবে? তুর্যের বাবা স্মিত মাখা হাসি হেসে বললেন, একদিন আমি আর সোহান চৌধুরী একসঙ্গে গাড়িতে করে ফিরছিলাম, তখন হঠাৎ আস্তায় শুভ্রকে দেখি। মেয়েটা তখন সবে এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রথম দেখাতেই আমার খুব ভালো লাগে। তারপর সোহানকে বললাম বিষয়টা, উনিও রাজি হয়ে গেলেন। তিনি একটু থেমে আবার বললেন, তুর্যকে তো তিনি ছোটবেলা থেকেই চেনেন। ছেলেটার স্বভাব চরিত্র পরিবার সবই তার জানা। আর শুভ্রাও তুর্যকে ছোটবেলা থেকেই চেনে, তাই দুজনেরকে নিয়ে আমার কোনো দ্বিধা ছিল না। তুর্যের মা এখনো বিস্মিত মুখে তাকিয়ে আছেন। তুর্যের বাবা হেসে বললেন, আজই তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো নিয়তির খেলাটা কেমন। আমি বলার আগেই মেয়েটাকে তার আমার পছন্দ হয়ে গেল। তুর্যের মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আপনি জানেন না কি বড় সারপ্রাইজ দিলেন আমাকে। আমি আমার ছেলের বউ হিসেবে শুভ্রাকে চাই, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। তুর্যের বাবা মৃদু হেসে মাথা নাড়লেন। আরে এ তো ওটা উত্তেজিত হওয়ার কিছু নেই। আমাদের মধ্যে কথা হয়েছিল তুর্য যখন আমার ব্যবসার দায়িত্ব নেবে তখনই বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। এখন তো তুর্য ব্যবসা সামলাতে শুরু করেছে। বিষয়টা জানার পর সোহান চৌধুরী আমাকে বলে রেখেছেন আজকে গায়ের হলুদের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে তুর্য আর শুভ্রার বিষয়ে বসবেন। তুর্যের মা খুশিতে আবারও শুভ্রার দিকে তাকালেন। মনে মনে যেন মেয়েটাকে ইতিমধ্যেই নিজের ছেলের বউ হিসেবে কল্পনা করে ফেলেছেন। এদিকে আনুষ্ঠানিকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্টেজ জুড়ে আনন্দ আর কোলাহলের রেশ ছড়িয়ে পড়েছে। একে একে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই স্টেজে উঠে রিদির গায়ে কপালে আর হাতে হলুদ মেখে দিতে লাগলো। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে বারবার। হাসি ঠাট্টা আর শুভকামনার মুখর পুরো পরিবেশ। হঠাৎ বক্সে বাজতে থাকা গানের ভলিউম আরও একটু বেড়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে শুভ্রা, মিহি, পাখি আর তাদের বয়সী আরও কয়েকজন মেয়ে স্টেজের সামনে চলে এলো। মুহূর্তের মধ্যেই তারা গানের তালে তালে নাচ শুরু করে দিল। কেউ 2 হাত উঁচু করে ঘুরছে, কেউ কোমর দুলিয়ে তাল মিলিয়ে নাচছে, কেউ আবার হাসতে হাসতে অন্যদের টেনে নিচ্ছে মাঝখানে। নাচতে নাচতে শুভ্রা, মিহি, পাখি আর বাকি মেয়েরা একসঙ্গে গেয়ে উঠল। নান্টু ঘটকের কথা শুইনা অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা। গানের তালে তালে তারা সবাই একসঙ্গে হাত তুলে বুকের সামনে হৃদয়ের আকৃতি বানিয়ে কোমর দুলিয়ে নাচতে লাগলো। তারপর আরও জোরে গেয়ে উঠল, পলাতন নয় সে তো আগুনেরই গলা রে, পলাতন নয় একখানা আগুনেরই গলা। চারপাশের ছেলেরা শীষ বাজিয়ে আর চিৎকার করে উৎসাহ দিতে লাগলো। স্টেজের সামনে হইচই পড়ে গেল। এদিকে ঈশান 2 হাত বুকে গুটিয়ে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এরা আবার কোন গান বের করে নাচছে। মাথা নেড়ে অন্যদিকে তাকাতে যাবে, ঠিক তখনই শুভ্রা নাচতে নাচতেই তার সামনে এসে দাঁড়ালো। ঈশান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা নির্লজ্জের মতো তার শার্টের কলার চেপে ধরল। এই কথা শেষ করার সুযোগই পেল না। শুভ্রা টেনে তাকে সোজা স্টেজের মাঝখানে নিয়ে এলো। চারপাশে মুহূর্তেই হই হই পড়ে গেল। রিফাত আর তুর্য তো হাসতে হাসতে দ্বিগুণ হয়ে গেছে। ঈশান অবিশ্বাস্য নিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে, আর শুভ্রা সে দিব্যি গানের তালে তালে নাচতে নাচতে ঈশানের চারপাশে ঘুরে গেয়ে উঠল। দেখলে তারই মনে হয় বড়ই ভোলা ভালা, আমার লাগি পরাণে তার দেয় না কভু দোলা। গান গাইতে গাইতে একবার আঙ্গুল তুলে ঈশানের দিকে তাকালো। ব্যাস,
জনতা আবার চিৎকার দিয়ে উঠল। ঈশানের চোয়াল শক্ত হয়ে গেল আর শুভ্রার মুখে তখন দুষ্টু হাসি। গান শেষ হতেই সে হালকা একটা ধাক্কা দিয়ে ঈশানকে আবারও সাইডে সরিয়ে দিল। তারপর বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে আবারও গেয়ে উঠল। মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। স্টেজ জুড়ে হাসি, হাততালি আর শীষের শব্দে উৎসব যেন আরো জমে উঠল। গান শেষ হতেই শুভ্রা হাসতে হাসতে মেয়েদের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আর কোথাও দেখা গেল না। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে থাকা ঈশানের মুখ অন্ধকার হয়ে আছে। এই মেয়েটার সাহস দিন দিন বাড়ছেই। সবার সামনে তার শার্টের কলার ধরে টেনে স্টেজে তুলে এনেছে। এখন পুরো অনুষ্ঠানে কে কি ভাবছে ঈশ্বরই জানে। চোয়াল শক্ত করে সে ভিড় থেকে বেরিয়ে এলো। আজ শুভ্রাকে সে খুঁজে বের করবেই। তারপর কি করবে সে নিজেও জানে না। তবে মেয়েটার খবর আছে আজকে। স্টেজের চারপাশে খুঁজলো, বাড়ির ভেতরে খুঁজলো, কিন্তু শুভ্রার কোনো হদিস নেই। হাঁটতে হাঁটতে সে বাড়ির সামনে নিরিবিলি রাস্তার দিকে চলে এলো। চারপাশে রঙিন লাইটের আলো ছড়িয়ে আছে। দূর থেকে ভেসে আসছে গানের শব্দ আর মানুষের কোলাহল। ঈশান থেমে চারপাশে তাকালো। গেল কোথায় মেয়েটা? নিজের মনে বিড়বিড় করলো সে। ঠিক তখনই ঠান্ডা নরম কিছু একটা তার গালে ছুঁয়ে গেল। ঈশানের পুরো শরীর কেঁপে উঠল। প্রতিক্রিয়া দেখাতে এক সেকেন্ডও সময় নিল না। দ্রুত হাত বাড়িয়ে সে নিজের গালের কাছে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। পেছন থেকে সঙ্গে সঙ্গে ভেসে এলো পরিচিত এক কাপা কাপা কণ্ঠ। ঈশান ভাই। শুভ্রা কণ্ঠস্বর শুনেই ঈশানের চোখ সরু হয়ে এলো। হাতের মুঠো আরো শক্ত হলো। অন্ধকারে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো সে। শুভ্রা ধরা পড়ে যাওয়া চোরের মতো দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্পষ্ট ধরা পড়েছে অপরাধবোধ। ঈশান কিছু বলল না। ধীরে ধীরে শুভ্রার হাতটা নিজের দিকে টেনে আনলো। তারপর হাতের কাছে মুখ নিয়ে গিয়ে গন্ধ শুঁকল। সঙ্গে সঙ্গে কাঁচা হলুদের তীব্র গন্ধ নাকে এসে লাগলো। ঈশানের নাক কুঁচকে উঠল। আর বুঝতে একটুকু বাকি রইল না, এই দুর্ধর্ষ মেয়েটা একটু আগের সুযোগ বুঝে তার গায়ে হলুদ মেখে দিয়েছে। মুহূর্তের মধ্যে ঈশানের রাগ চরচর করে বেড়ে গেল। যখন তখন সবার সামনে এমন ফাজলামি করার মানে কি? সে ঝাটকা দিয়ে শুভ্রার হাত ছেড়ে দিল। তারপর চরম বিরক্তিতে তার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, সবার সামনে অমন ফাজলামি করার মানে কি শুভ্রা? হোয়াট ইজ দিস ননসেন্স? এখন সবাই আমাদের নিয়ে কি ভাবছে? শুভ্রা, তুমি এখনো ছোট নাও যে তোমার মাথায় মিনিমাম কমন সেন্স থাকবে না? ঈশানের এমন আচমকা ধমকে ভেতরে ভেতরে কেঁপে উঠল শুভ্রা। চারপাশের মানুষের সামনে নিজেকে বড্ড অসহায় লাগলো তার। সে অপরাধীর মতো মাথা নিচু করে ধরা গলায় বলল, সরি ঈশান ভাইয়া, আই এম রিয়েলি সরি। ঈশান তার কথায় একটুকু শান্ত হলো না, বরং আরো রেগে গিয়ে বলল, রাখো তোমার সরি, জাস্ট শাট আপ। তুমি যেখানে সেখানে গিয়ে আমার সাথে ফাজলামি করো। আমাকে কি তোমার জোকার মনে হয় যে যা ইচ্ছে তাই করবে আমার সাথে? শুভ্রা এবার আর পাল্টা কিছু বলার সাহস পেল না। কিন্তু ঈশানের এই রুট কথাগুলো তীরের মতো এসে তার বুকে বিঁধল। সে তো জাস্ট একটু দুষ্টুমি করেছিল, বেশি কিছু তো করেনি। এতে সবার সামনে এইভাবে অপমান করে কথা বলার কি আছে? প্রচণ্ড একটা অভিমান দলা পাকিয়ে এলো তার গলায়। ঈশান পুনরায় ধমকে সুরে বলল, তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি শুভ্রা, নেক্সট টাইম আমার সাথে এমন দুষ্টুমি একদম করবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মনে থাকবে? শুভ্রা তার চোখের কোণে জমে ওঠা জলটুকু আড়াল করার জন্য ঠোঁট কামড়ে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। সে কোনো মতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঈশান তার মুখ থেকে জবাব শোনার জন্য আবার জোর দিয়ে বলল, আই সেড মনে থাকবে? শুভ্রা হ্যাঁ সূচক মাথা নেড়ে বসা গলাতে কোনো মতে বলল, মনে থাকবে। এবার সত্যি বলছি ঈশান ভাইয়া, আর দুষ্টুমি করবো না আপনার সাথে, আর কোনোদিন ফাজলামি করব না। আজকের জন্য আমাকে মাফ করে দিন। বলেই শুভ্রা চোখের জল আড়াল করতে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ঈশান তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তার মনে হলো একটু কি বেশি বলে ফেললো সে মেয়েটাকে। এতটা রুট না হলেও তো চলতো, কিন্তু পরক্ষণেই সেই নরম ভাবটা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে শক্ত করে বলল, দূর,
যা করেছে ও, তার জন্য এই বগাটুকুর প্রাপ্য ছিল। বেশি মাথায় তুললে পরে আর সামলানো যাবে না। রাত 12টা। গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। নাচ গান শেষ করে আমোদে মানুষগুলো এখন ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়েছে। হৃদিকে হলুদ মাখাতে মাখাতে একদম ভূত বানিয়ে ছেড়েইছে সবাই। অন্যদিকে হৃদিদের বাড়ির সামনে ছটফট করতে করতে পায়চারি করছে শুভ্র। তখন হৃদিকে ভিডিও কলে দেখার পর থেকে সে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছিল না। মনের ভেতর এখন এক ব্যাকুলতা তৈরি হয়েছে যে এখন যদি সে হৃদির কাছে না যেতে পারে তবে ছটফট করতে করতে তার দম আটকে যাবে। কিন্তু এত দূর ছুটে এসেও কোনো লাভ হচ্ছে না। রাস্তা দিয়ে একের পর এক মানুষ অনবরত আসা যাওয়া করছে। পরিচিত কেউ দেখে ফেলার ভয়ে শুভ্র মুখে মাস্ক পরে, কানে ফোন চেপে ধরে একা একাই কথা বলার অভিনয় করছে। দূর থেকে কেউ তাকালেই সে এমন ভাব করছে যেন খুব জরুরি কোনো ব্যবসায়িক আলাপ চলছে। কারণ এই মাঝরাতে কোণের বাড়ির সামনে এভাবে চোরের মতো ধরা পড়ে গেলে লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবে না সে। এইভাবে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর সে বুঝতে পারল তাকে অন্য কিছু একটা করতে হবে। এভাবে দাঁড়িয়ে থাকলে কোনো কাজ হবে না, কারণ সারা রাতও মানুষের আনাগোনা একটুকু কমবে বলে মনে হচ্ছে না। কোনো উপায় না দেখে সে পকেট থেকে ফোন বের করে দ্রুত রিফাতের নাম্বারে একটা মেসেজ পাঠালো। কোথায় তুই? কিছুক্ষণের মধ্যেই ওপাশ থেকে রিফাতের রিপ্লাই ভেসে উঠল স্ক্রিনে। তোর বউয়ের সাথে সেলফি তুলছি, কি যে মিষ্টি লাগছে রে ওকে দেখতে। মেসেজটা দেখেই শুভ্রের বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে দাঁত চেপে দ্রুত টাইপ করে পাঠালো। ফাইজলামি বন্ধ কর, সোজা বাড়ির মেইন গেটের দিকে আয়। ওপাশ থেকে রিফাত বেশ অবাক হয়ে রিপ্লাই দিল। কেন রে, গেটে কি আছে? হঠাৎ গেটে ডাকছিস কেন? পরক্ষণে রিফাতের মাথায় বুদ্ধিটা খেলল। শুভ্রের পাগলামির ইতিহাস তার জানা। সে চমকে উঠে আবার মেসেজ পাঠালো। 1 মিনিট, কোনোভাবে তুই এখানে এসে পড়িসনি তো? সত্যি করে বল তো, তুই কি গেটের বাইরে দাঁড়িয়ে আছিস? শুভ্র মেসেজ পাঠালো। হ্যাঁ, এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গেটের বাইরে আয়। মেসেজটা দেখেই রিফাত হাসিতে ফেটে পড়ল। এক গাদা হাসির ইমোজি পাঠিয়ে শুভ্রকে খেপানোর জন্য লিখল। আচ্ছা শালা, আর একটা মাত্র রাত বইয়ের জন্য অপেক্ষা করতে পারলি না? তুই যে এতটা কন্ট্রোললেস, তোর এই রূপ তো আমার জানা ছিল না রে। রিফাতের এমন ঠাট্টা দেখে শুভ্রের মেজাজ একদম সপ্তম আকাশে চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে মেসেজ করল। বেশি ফাইজলামি করলে একটা থাপ্পড় দিয়ে চিবুকের সব কটা দাঁত ফেলে দেব। তোকে যা বলছি ভালোই 2 মিনিটের মধ্যে গেটের সামনে আয় বলছি। অন্যদিকে বাড়ির সামনে রাস্তায় তখন অন্যরকম এক আমেজ। হলুদ মাখার হৃদিকে মাঝখানে বসিয়ে দুপাশে মিহি আর পাখি মিলে একের পর এক ছবি তুলছে। শুভ্রার মনটা ভালো নেই। ঈশানের বকা খেয়ে তার ভেতরটা এখনো ভারী হয়ে আছে, তাই সে ছবি তুলতে একদমই চাইছে না। কিন্তু পাখি আর মিহি নাছরবান্দা, তারা জোর করে টেনে হিস্ট্রে শুভ্রাকে সাথে নিয়ে বিভিন্ন স্টাইলিশ পোজে দাঁড় করাচ্ছে। ওদের এই সুন্দর মুহূর্তগুলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফ্রেম বন্দি করছে তুর্য। আর তার ঠিক পাশেই পকেটে হাত গুজে চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে ঈশান। বেশ কয়েকটা চমৎকার ছবি তোলার পর রিফাত গুটি গুটি পায়ে তুর্যের কাছে এগিয়ে এলো। সে তুর্যের কাঁধে হাত দিয়ে শুভ্রের গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পুরো ঘটনাটা ফিসফিস করে বলল। কথা শোনা মাত্রই তুর্য নিজের হাসির বেগ আর চেপে রাখতে পারল না। সে হাতের দামি ক্যামেরাটা প্রায় ফেলেই দিচ্ছিল। কোনো মতে সেটা সামলে নিয়ে উঠান কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। তুর্যের এই আকস্মিক আর অদ্ভুত হাসি দেখে পাখি পুরো অবাক হয়ে গেল। সে ভ্রু কুঁচকে কৌতূহলী গলায় বলল, কি ব্যাপার, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? কোনো জোকস মনে পড়েছে নাকি? তুর্য নিজের হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে হৃদির দিকে তাকালো। তারপর বেশ মজা নিয়ে বলল, হৃদি, ভাত খাইছো? শরীর টরীর ঠিক আছে তো তোমার? গায়ে হলুদের এই জমজমাট আসরে তুর্যের মুখে হঠাৎ এমন অদ্ভুত আর অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে হৃদি পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল। সে গাল থেকে হলুদ মাখার টিস্যুটা নিয়ে মুছতে মুছতে অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে ভাইয়া, হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? পাশ থেকে রিফাত আর কোনো লুকাছাপা না করে মুচকি হেসে বলল,
কারণ এখন তোমাকে খুব বড় একটা বাঘ সামলাতে হবে, আর সেটা পরে নয়, এই মুহূর্তেই, এখনই। হৃদি বড় বড় চোখ করে রিফাতের দিকে তাকিয়ে রইল। তাদের এই রহস্যময় কথার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারল না। এদিকে তুর্য আর দেরি না করে ঈশানের একদম কানে কানে গিয়ে শুভ্রের পাগলামির কথাটা বলে দিল। মুহূর্তের মধ্যে ঈশানের মুখের সেই গম্ভীর ভাবটা কেটে গেল এবং সেও মুচকি হেসে ফেলল। তার গম্ভীর বদ যে নিজের হবু বউয়ের জন্য মাঝ রাতে মাস্ক পরে চোরের মতো গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, এটা সত্যি তার ধারণার বাহিরে ছিল। তুর্য নিজের হাসি কোনো মতে চেপে রেখে ঈশানের হাতে ক্যামেরাটা বাড়িয়ে দিয়ে বলল, ঈশান, তুমি ছবিগুলো একটু তুলে দাও। আমি আর রিফাত গেট থেকে একটু ঘুরে আসছি। বাঘটাকে তো খাঁচাই পড়তে হবে। এই বলে তুর্য আর রিফাত হাসাহাসি করতে করতে একে অপরের গলা ধরাধরি করে গেটের দিকে চলে গেল। ঈশান ওদের রেখে যাওয়া ক্যামেরাটা হাতে তুলে নিল এবং বাকিদের ছবি তুলে দিতে লাগলো। নিখুঁত অ্যাঙ্গেল আর চমৎকার লাইটিং সেন্স দিয়ে তুর্যের থেকেও সুন্দর করে একটার পর একটা ছবি ক্লিক করতে লাগলো ঈশান। সবাই বেশ আনন্দ করে এক এক করে নিজেদের সিঙ্গেল ছবি তুলতে লাগলো। সব শেষে যখন শুভ্রার ছবি তোলার পালা এলো তখন সে মুখটা একটু গমরা করে মলিন গলায় বলল, আমি তুলবো না, তোরাই তোল, আমার ভালো লাগছে না। কিন্তু পাখি আর মিহিরা কোনো কথাই শুনল না। তারা তুমুল জোরাজোরি শুরু করে দিল এবং এক প্রকার বাধ্য হয়েই শুভ্রা ক্যামেরার সামনে নিজের পোজ দেয়। ঈশান খুব সাবধানে ফ্রেমিং ঠিক করার জন্য মাটিতে হাঁটু গেড়ে বসল। তারপর ক্যামেরাটা চোখের সামনে ধরে শুভ্রার উপর ফোকাস করে ছবিটা তুলে ফেলল। ছবিটা তোলার পর ক্যামেরার ডিজিটাল স্ক্রিনে শুভ্রার সেই পোজটা ভেসে উঠতেই এক মুহূর্তের জন্য ঈশানের হৃদস্পন্দন যেন থেমে গেল। শুভ্রা তার চোখ দুটো হালকা বন্ধ করে মুখটা এক সাইডে করে এক অদ্ভুত মায়াবী পোজ দিয়ে রেখেছে। ঈশান নিজেও জানে না সে কতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ক্যামেরার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। শুভ্রা সেই নিষ্পাপ আর অভিমানী মুখটা যেন তাকে এক নিমিষে এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছিল। শেষমেশ ঈশানের ঘোর ভাঙল পাখির ডাকে। কি হলো ভাইয়া, ছবি কি তোলা হয়নি? আপনি তো দেখছি একদম স্ট্যাচুর মতোই বসে আছেন। পাখির কথায় ঈশান চমকে উঠে নিজের গভীর ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। সে কিছুটা অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তারপর সে শুভ্রার আরও কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিল। যদিও এবার তার নিজের মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এরই মধ্যে হঠাৎ ঈশানের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। ঈশান পকেট থেকে ফোনটা বের করে দেখল রিফাত একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে রিফাত তাকে এখনই জরুরি ভিত্তিতে গেটের কাছে যেতে বলছে। ঈশান আর দেরি না করে পাখির হাতে ক্যামেরাটা বুঝিয়ে দিল। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে কৌতূহল নিয়ে গেটের দিকে চলে আসলো। গেটের কাছে আসতেই ঈশান দেখল শুভ্রর রাগে কোমরে হাত দিয়ে ফুঁসছে, আর তুর্য ও রিফাত চরম মজা পেয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ঈশানকে দেখা মাত্রই তুর্য আর নিজের হাসি চেপে রাখতে না পেরে বলল, ঈশান, তোমার বসকে দয়া করে ভেতরে নিয়ে যাও। সেটা কখন থেকে এখানে এসে ঘুরঘুর করছে, অথচ ভয়ে ভেতরে ঢুকতে পারছে না। শুভ্র চোখ দুটো বড় বড় করে দাঁত কিরমির করে তুর্যের দিকে তাকালো। তার এই করুণ দশা দেখে ঈশানও নিজের ভেতরের হাসিটা কোনো মতে চেপে শুভ্রের দিকে তাকে বিনীত সুরে বলল, চলেন বস, আপনাকে ভেতরে নিয়ে যাই। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে সবার উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে বলল, ফাক ইউ অল। শুভ্রের মুখ থেকে এমন গালি শুনে তুর্য আর রিফাত এবার হল্লা করে হো হো করে হেসে দিল। তাদের সাথে সাথে ঈশানও আর নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। সেও এক পাশে মুখ ফিরিয়ে মিটিমিটি হাসতে লাগলো। বন্ধুদের এমন পাত্তা না দেওয়ার ভাব দেখে শুভ্রের মাথাটা একদম গরম হয়ে গেল। সে রাগে হনহন করে এগিয়ে এসে এক ঝটকায় তুর্য আর রিফাত দুজনেরই গলা শক্ত করে জড়িয়ে ধরল, যেন এখনই ফাঁসি দিয়ে দিবে। তারপর তাদের দুজনের কানের কাছে মুখ নিয়ে চরম আক্রোশে ফিসফিস করে বলল, শালা, আমি এখানে নিজের বউকে দেখার জন্য জানোয়ারের মতো ছটফট করছি, আর তোরা ফ্রেন্ড হয়ে আমার এই অবস্থা নিয়ে তামাশা করছিস। তোদের আমি সাফ জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যদি তোরা আমাকে কোনোভাবে হৃদির কাছে যাওয়ার ব্যবস্থা করে না দিস,
তবে কসম খোদার তোদের দুই শালার প্যান্ট খুলে আমি এই মেইন গেটের উপর পতাকা বানিয়ে ঝুলিয়ে রাখবো। তুর্য শুভ্রের সেই ফাঁসির মতো শক্ত হাতের বাঁধন থেকে কোনো মতে ছাড়া পাওয়ার জন্য জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো। দম আটকে যাওয়ার ভান করে সে বিষম খেতে খেতে বলল, উফ, শালা স্যার বলছে তো শ্বশুরের কি কাপড়ের এতই আকাল পড়ছে যে আমাদের প্যান্ট খুলে তোকে মেন গেটে দেশের পতাকা টানাতে হবে? ওদের এই কাণ্ড দেখে ঈশান এবার আর হাসির বেগ ধরে রাখতে পারল না। সে পেট চেপে ধরে হাসতে হাসতে রিফাত আর তুর্যের দিকে তাকিয়ে বলল,